ভালোবাসার কি কোনো মূল্য নির্ধারণ করা যায়, নাকি টাকার অহংকারের কাছে দীর্ঘ ৪ বছরের গভীর প্রেমও একদিন বড্ড সস্তা হয়ে যায়? আজ যে গল্পটি আপনারা পড়তে চলেছেন তা শুধু একটি হৃদয়ে ভাঙার গল্প নয়, এটি ছাই থেকে ফিনিক্স পাখির মতো উড়ে ওঠার এক অবিশ্বাস্য এবং রোমাঞ্চকর কাহিনী। যে ছেলেটিকে একদিন গরিব আর অযোগ্য বলে ভরা রাজপথে ছুঁড়ে ফেলা হয়েছিল, সে কিভাবে তার সেই অপমানের আগুনকে জেদে পরিণত করেছিল? যদি আপনার সাথে এমনটা হতো, আপনি কি করতেন? প্রতিশোধের আগুনে জ্বলে উঠতেন, নাকি নিজেকে এমন এক অভাবনীয় উচ্চতায় নিয়ে যেতেন যেখানে পৌঁছনো আপনার শত্রুর কাছেও এক অধরা স্বপ্ন হয়ে দাঁড়াত? চলুন আরিয়ানের জীবনের এই অনুপ্রেরণাদায়ক এবং হৃদয়স্পর্শী যাত্রার সাক্ষী হই, যার প্রতিটি বাঁক আপনাকে অবাক করবে এবং বুঝিয়ে দেবে যে সত্যিকারের সাফল্য আসলে কাকে বলে। চারিদিকে ঝলমলে নিয়ন আলো জ্বলছিল, কলকাতার সবচেয়ে অভিজাত এবং দামি শপিং মল, যার চোখ ধাঁধানো চাকচিক্য আর আভিজাত্যের মাঝে আরিয়ান কোনোভাবেই মানানসই ছিল না। তার পরনে ছিল অত্যন্ত সাধারণ, কিছুটা বিবর্ণ হয়ে আসা জামাকাপড়, আর কবজিতে বাঁধা ছিল বাবার দেওয়া পুরনো একটি ঘড়ি। আরিয়ানের মনের গভীরে সব সময় একটা সংশয় কাজ করত যে সে হয়তো স্নেহার যোগ্য নয়, কিন্তু স্নেহা নিজেই একসময় তাকে বেছে নিয়ে এই অমূল্য বিশ্বাস জুগিয়েছিল যে আরিয়ান, তুমি এই পৃথিবীর সবচেয়ে ভালো আর সৎ মানুষ। আরিয়ান তার জীবনের গত 4টে বছর স্নেহার মুখের একটুকু হাসির জন্য নিঃস্বার্থভাবে উৎসর্গ করে দিয়েছিল। তার পুরনো জিন্সের পকেটে সযত্নে রাখা ছিল একটি আংটি, এবং আজ তার হাতে ছিল স্নেহার সবচেয়ে প্রিয় বিদেশি চকলেটের বাক্স। পকেটে থাকা ওই আংটিটি হয়তো কোনো বড়লোক মানুষের কাছে অত্যন্ত সামান্য বা মূল্যহীন হতে পারে, কিন্তু আরিয়ান তার নিজের অনেক শখ বিসর্জন দিয়ে টানা 6 মাসের কড়াক্রান্তি জমিয়ে সেটি কিনেছিল। আজ সে তার 4 বছরের ভালোবাসার সম্পর্ককে একটি পূর্ণাঙ্গ ও সুন্দর নাম দিতে চলেছিল। ঠিক সেই মুহূর্তেই মলের প্রধান দরজার দিকে আরিয়ানের চোখ আটকে গেল। স্নেহা আসছিল। স্নেহার চেনা মুখটা দেখেই আরিয়ানের চোখে মুখে একটা অদ্ভুত দীপ্তি ফুটে উঠল। সে হাসি মুখে হাত তোলার চেষ্টা করল, কিন্তু পরক্ষণেই সে থমকে গেল, কারণ স্নেহা একা ছিল না। তার সাথে হেঁটে আসছিল অত্যন্ত সুঠাম চেহারার একজন পুরুষ, বিক্রম চ্যাটার্জি। তার গায়ে জড়ানো লাখ টাকার ডিজাইনার স্যুট, আঙুলে ভরানো ইম্পোর্টেড স্পোর্টস কারের চাবি, এবং চোখে মুখে সেই ফাঁপা ও রুক্ষ অহংকার যা কেবল অতিরিক্ত টাকা থাকলেই মানুষের মধ্যে আসে। আরিয়ানের পা দুটো যেন পাথরের মতো ভারী হয়ে এলো। সে কোনো মতে ধীর পায়ে এগিয়ে গিয়ে অস্ফুট স্বরে ডাকল, স্নেহা। বিক্রম আরিয়ানকে মাথা থেকে পা পর্যন্ত এমন তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখল যেন দামি মার্বেলের মেঝেতে কোনো নোংরা পোকা এসে পড়েছে। সে এক বিষাক্ত ও বাঁকা হাসির সাথে স্নেহার দিকে ফিরে জিজ্ঞেস করল, কে এই ভিখারির মতো ছেলেটা? স্নেহা আরিয়ানের দিকে তাকাল, তবে শুধু একটিমাত্র মুহূর্তের জন্য। তার সেই দৃষ্টিতে কোনো অনুশোচনা ছিল না, কোনো পুরনো ভালোবাসার রেশ ছিল না, এমনকি কোনো লজ্জাও ছিল না। সে অত্যন্ত নির্মমভাবে কোনো রকম আবেগ ছাড়াই দুটি শব্দ উচ্চারণ করল, কেউ না। কথাটা শোনার সাথে সাথেই আরিয়ানের হাত থেকে চকোলেটের বাক্সটা ফসকে গেল, সজোরে মাটিতে পড়ে ছিটকে গেল চারদিকে। স্নেহা সরাসরি আরিয়ানের আহত চোখের দিকে তাকিয়ে অত্যন্ত শীতল গলায় বলল, আরিয়ান, তুমি মানুষ হিসেবে খুব ভালো, কিন্তু বাস্তবটা হলো তুমি আমার সাথে জীবনে কোনোদিনও এগিয়ে যেতে পারবে না। তোমার জীবন এই সস্তা আংটি আর ছোট ছোট জিনিসগুলোর মাঝেই চিরকাল আটকে আছে, আর আমাকে অনেক বড় আকাশ ছুঁতে হবে। আমাদের চলার পথ এখন থেকে সম্পূর্ণ আলাদা। বিক্রম মাটিতে পড়ে থাকা চকোলেটের বাক্সটিকে নিজের দামি ইটালিয়ান জুতো দিয়ে সজোরে সরিয়ে দিয়ে হাসতে হাসতে বলল, আরে ডেলিভারি বয়, এত বড় মলে অন্তত ঠিকঠাক জামাকাপড় তো গায়ে চাপিয়ে আসতে পারিস। চারপাশে দাঁড়িয়ে থাকা দর্শনার্থীরা এই দৃশ্য দেখে রীতিমতো হাসাহাসি শুরু করল। আরিয়ান একটা শব্দও প্রতিবাদ করল না। তার মুখে কোনো অভিযোগ ছিল না, সে কোনো চেঁচামেচিও করল না। সে কেবল নীরবে নিচু হয়ে মাটি থেকে বাক্সটা তুলল, পকেটে রাখা সেই স্বপ্নের আংটিটাকে কাপড়ের ওপর থেকেই একবার শেষবারের মতো ছুঁয়ে অনুভব করল, এবং একদম চুপচাপ কোনো দিকে না তাকিয়ে সেখান থেকে ঘুরে দাঁড়াল। সেই অভিশপ্ত সন্ধ্যায় আরিয়ানের ভেতরের সেই নিষ্পাপ, একনিষ্ঠভাবে পাগলের মতো ভালোবাসতে পারা মানুষটি চিরদিনের মতো মারা গিয়েছিল।
স্নেহা তাকে ছেড়ে চলে যাওয়ার পর কলকাতার সেই পরিচিত উলিগুলিগুলো আরিয়ানকে যেন একাকিত্বের কামড়ে ক্ষতবিক্ষত করতে আসত। এক বিষণ্ণ রাতে যখন সে তার ছোট্ট স্যাঁতসোতে ঘরে একদম একা বসেছিল, সে ভাঙা আয়নায় নিজেকে গভীরভাবে দেখল। তার চেহারায় ফুটে উঠছিল চরম অসহায়তা, আর চোখে ছিল এক বিস্তীর্ণ শূন্যতা। তার মন খুব ভালো করেই জানত যে বিক্রমের ওই বিশাল বাংলো আর টাকার পাহাড়ের সামনে তার ছোট্ট সাধারণ পৃথিবীটা চূড়ান্তভাবে হেরে গেছে। কিন্তু ঠিক সেই চরম হতাশার মুহূর্তেই সেই শূন্যতার জায়গা দখল করে নিল এক ভয়ঙ্কর এবং অদম্য জেদের আগুন। সে নিজের কাছেই ঠিক করল, আর একটুও নয়, এভাবে ভেঙে পড়াটা কোনোভাবেই তার দুর্বলতা হতে পারে না, এবং মাঝপথে থেমে যাওয়া তার স্বভাব নয়। সে আয়নার দিকে তাকিয়ে নিজের কাছে একটা কঠিন প্রতিজ্ঞা করল, আমি কোনোদিনও ভেঙে পড়ব না। আমি এই গোটা দুনিয়াকে আমার নিজের যোগ্যতায় দেখাব যে আমি আসলে কে। ঠিক পরের দিন সকালেই আরিয়ান চিরতরে শহর ছেড়ে দিল, এবং তারপর শুরু হল তার জীবনের সেই রক্ত জল করা যাত্রা, যা আরিয়ানকে একটি সাধারণ পাথর থেকে খোদাই করে এক মহামূল্যবান হীরেতে পরিণত করেছিল। সে নিজেকে কঠোর পরিশ্রমের আগুনে এমনভাবে সঁপে দিল যেন কাল আর কোনো নতুন সকালই তার জীবনে আসবে না। প্রতিদিন সবার আগে ঘুম থেকে ওঠা, গভীর রাত পর্যন্ত অফিসের ফাইলের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখা, দিনের পর দিন খালি পেটে একের পর এক মিটিংয়ে অংশ নেওয়া, এটাই হয়ে দাঁড়াল তার রুটিন। তার কানে কেবল স্নেহার বলা একটাই বাক্য হাতুড়ির মতো আঘাত করত, তুমি আমার সাথে জীবনে এগিয়ে যেতে পারবে না। তাকে যে কোনো মূল্যে প্রমাণ করতে হতো যে সে কেবল এগোতেই পারে না, বরং সে নিজের ক্ষমতায় সবাইকে অনেক পেছনে ফেলে দিতে পারে। দেখতে দেখতে সময়ের চাকা দ্রুত বেগে ঘুরল। বেশ কয়েকটা বছর পেরিয়ে গেল। যে আরিয়ান একসময় সামান্য কিছু টাকার একটা ছোট চাকরির জন্য দাঁড়ে দাঁড়ে হোঁচট খেত, আজ সে এএস এন্টারপ্রাইজ নামক ৫০০ কোটির এক বিশাল সাম্রাজ্যের একচ্ছত্র মালিক। অগাধ টাকা, সামাজিক প্রতিপত্তি, বিলাসবহুল গাড়ির বহর, পৃথিবীর সব কিছুই আজ তার পায়ের কাছে লুটিয়েছিল। কিন্তু এত কিছুর পরেও একটা জিনিস যা তার মধ্যে বিন্দুমাত্র বদলায়নি, তা হল তার ভেতরের সেই ভয়ঙ্কর নীরবতা। বহু বছর পর আরিয়ান তার কোম্পানির একটি অত্যন্ত জরুরি কাজে শহরের সবচেয়ে নামকরা অ্যাপেক্স হাসপাতালে গিয়েছিল। সে যখন তার বডিগার্ডদের নিয়ে ভিআইপি ওয়ার্ডের দিকে এগোচ্ছিল, হঠাৎই সে একটা খুব চেনা আর্তনাদ করা কণ্ঠস্বর শুনতে পেল। একটি মেয়ে রিসেপশনের কাউন্টারের সামনে মেঝেতে পড়ে গিয়ে হাউ হাউ করে কাঁদছিল, প্লিজ স্যার, আমার স্বামী এখনই টাকার ব্যবস্থা করে নিয়ে আসবে, আপনারা দয়া করে অন্তত আমার এমার্জেন্সি চিকিৎসাটা বন্ধ করবেন না। ঠিক সেই মুহূর্তেই সেখানে হন্তদন্ত হয়ে বিক্রম প্রবেশ করল। তার মুখ ফ্যাকাশে ও চিন্তিত ছিল, আর পরনের জামাকাপড় ছিল অত্যন্ত অগোছালো। সে মাটিতে পড়ে থাকা মেয়েটির হাত সজোরে চেপে ধরে অত্যন্ত কর্কশ্বরে চিৎকার করে উঠল, চুপ কর স্নেহা, আমি তোকে আগেই বললাম তো, আমার কাছে এখন একটা কানাকড়িও অবশিষ্ট নেই। ডাক্তাররা পরিষ্কার বলছেন তোর এই জটিল অপারেশনে ৫০ লাখ টাকা খরচ হবে। এতগুলো টাকা দিয়ে তো আমি আমার নতুন করে ডুবে যাওয়া কোম্পানিটাকে দাঁড় করিয়ে নেব। তুই এই হাসপাতালে মরিস বা বাঁচিস, তাতে আমার আর কিচ্ছু যায় আসে না। সময়ের চাকা ঘুরে কর্ম তার আসল খেলা দেখিয়ে দিয়েছিল। বিক্রম নিজেরই করা এক বিশাল আর্থিক জালিয়াতির ফাঁদে পড়ে সম্পূর্ণভাবে দেউলিয়া হয়ে পথে বসে গিয়েছিল। সে স্নেহার হাতটা এক ঝটকায় মাটিতে ধাক্কা দিয়ে সেখান থেকে পালাতে যাচ্ছিল। ঠিক তখনই একজোড়া শক্ত চামড়ার জুতোর ভারী আওয়াজ পুরো করিডোরে গমগম করে উঠল। আরিয়ান ঠিক তাদের পালানোর রাস্তার সামনে পাহাড়ের মতো দাঁড়িয়েছিল। বিক্রম প্রথম দেখায় তাকে একেবারেই চিনতে পারল না, এবং নিজের সেই পুরনো অহংকারে অন্ধ হয়ে চিৎকার করে উঠল, এই যে, রাস্তা আটকে এখানে কি করছিস? সরিয়ে নিয়ে যাই আপদ মেয়েটাকে এখান থেকে। আরিয়ান একটুও না ঘাবড়ে বিক্রমের চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে অত্যন্ত শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, বিক্রম সাহেব, আপনিই তো একদিন বলেছিলেন না যে টাকার পাহাড়ের সামনে পৃথিবীর সব সম্পর্কই খুব ছোট হয়ে যায়? আজ নিজের অবস্থাটা একবার দেখুন। আপনার কাছে যখন টাকা নেই, তখন আপনি আর মানুষ পর্যায়েও রইলেন না। বিক্রম অবাক হয়ে কিছু বোঝার আগেই আরিয়ানের দীর্ঘদেহী বডিগার্ডরা ওকে এক ধাক্কায় একপাশে সরিয়ে দিল, এবং সে চরম অপমানিত ও ভীত হয়ে সেখান থেকে লেজ গুটিয়ে পালিয়ে গেল। স্নেহা তখনও মেঝেতে পড়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। আরিয়ান তোর ব্যক্তিগত সেক্রেটারিকে ইশারায় কাছে ডাকল এবং ফিসফিস করে অত্যন্ত গোপনীয়তার সাথে নির্দেশ দিল, হাসপাতালের ডিনকে এখনই বলো ওনার যা যা চিকিৎসা প্রয়োজন সব অবিলম্বে শুরু করতে।
সমস্ত মেডিকেল খরচ আমার পার্সোনাল ট্রাস্ট থেকে সরাসরি চলে যাবে। কিন্তু খুব ভালো করে মনে রেখো, আমার আসল নাম যেন কেউ কোনোভাবেই জানতে না পারে, না এই হাসপাতালের কোনো স্টাফ, আর না এই মেয়েটি নিজে। নির্দেশ দিয়ে আরিয়ান যেই সেখান থেকে ঘুরে দাঁড়াতে যাবে, ঠিক তখনই ভিড় ঠেলে একটি মেয়ে অত্যন্ত দ্রুতবেগে দৌড়ে সেখানে চলে এলো। তার পরনে ছিল একটি সাধারণ সাদা রঙের অ্যাপ্রন। সেই মেয়েটি আশেপাশে দাঁড়িয়ে থাকা কোনো ভিআইপি, বড়লোক বা আরিয়ানের দিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপও করল না। তার পুরো মনোযোগ নিবদ্ধ ছিল কেবল মাটিতে পড়ে থাকা যন্ত্রণায় কাতর স্নেহার ওপর। সে নিজ হাতে স্নেহাকে মাটি থেকে পরম যত্নে তুলল এবং তাকে ভরসা দেওয়ার জন্য নিজের বুকে গভীরভাবে জড়িয়ে ধরল। একদম ঘাবড়াবেন না, আপনি এখানে একদম সুরক্ষিত আছেন, আমি তো আছি আপনার সাথে। তার গলার স্বরে এমন এক অদ্ভুত মায়া আর শান্তি মিশেছিল, যা পুরো করিডরের স্তব্ধ নীরবতাকে এক মুহূর্তে ভেঙে দিল। সে আর কেউ নয়, ওই অ্যাপেক্স হাসপাতালেরই অত্যন্ত প্রতিভাবান সিনিয়র সার্জন ডক্টর রাইমা। আরিয়ান বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে তাকে দেখতেই রইল। যে কর্পোরেট দুনিয়ায় সে এতকাল কেবল লোভী, স্বার্থপর এবং প্রতারক মানুষেরই দেখা পেয়েছিল, সেখানে এই সম্পূর্ণ অচেনা মেয়েটির এমন নিঃস্বার্থ মানবিকতা ও সারল্য তার জমে যাওয়া হৃদয়কে গভীরভাবে ছুঁয়ে গেল। রাইমা স্নেহাকে ধরে ধরে ওয়ার্ডের ভেতরে নিয়ে গেল। সে একবারের জন্যেও আরিয়ানের দিকে ফিরেও তাকাল না। আরিয়ানের গম্ভীর মুখে অনেক বছর পর একটা অদ্ভুত তৃপ্তির হাসি ফুটে উঠল এবং সে একদম চুপচাপ সেখান থেকে নিজের গাড়ির দিকে বেরিয়ে গেল। এই ঘটনার পর বেশ কয়েকটা মাস কেটে গেল। এক মনোরম সন্ধ্যায় আরিয়ানের ছোটবেলার ঘনিষ্ঠ বন্ধু কবির তাকে জোর জবরদস্তি করে একটা প্রাইভেট ডিনারে ডাকল। আরিয়ান যখন সেই অভিজাত রেস্তোরাঁয় পৌঁছাল, কবির দূর থেকেই তাকে হাত নেড়ে ডাক দিল। আরিয়ান, তাড়াতাড়ি এদিকে এসো, তোমাকে প্রিয়ার একজন খুব স্পেশাল আর পুরনো বন্ধুর সাথে আজ পরিচয় করিয়ে দিই। আরিয়ান যেমনই ধীর পায়ে টেবিলের কাছে পৌঁছাল, তার হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। সামনের চেয়ারটিতে সেই একই মেয়েটি বসেছিল, যাকে সে সেদিন হাসপাতালে স্নেহাকে অতটা পরম মমতায় জড়িয়ে ধরতে দেখেছিল। কবির হাসতে হাসতে বলল, আরিয়ান, এ হল রাইমা, আমাদের এই শহরের অন্যতম নামকরা এবং দয়ালু সার্জন। রাইমা কোনো রকম অহংকার ছাড়াই খুব সহজভাবে হাত জোড় করে মৃদু হেসে বলল, নমস্কার আরিয়ান। রাইমার কাছে আরিয়ানের পরিচয় ছিল কেবল কবিরের একজন সাধারণ চাকরিজীবী বন্ধু হিসেবে। তার বিন্দুমাত্র ধারণাও ছিল না যে তার সামনে দাঁড়িয়ে থাকা এই সাধারণ দর্শনের মানুষটি সেই 500 কোটির মালিক, যে সেদিন সম্পূর্ণ অপরিচিত স্নেহার জীবন বাঁচাতে লাখ লাখ টাকা খরচ করেছিল। আরিয়ানও রাইমার এই সারল্য দেখে মুগ্ধ হয়ে নিজের বড়লোক হওয়ার আসল রহস্যটা নিজের মনেই সযত্নে লুকিয়ে রাখল। ঠিক সেই আড্ডার মাঝখানেই সেখানে আরিয়ানের এক পুরনো বিজনেস পার্টনার রিয়া এসে হাজির হল। রিয়া অত্যন্ত দম্ভী এবং টাকার অহংকারে অন্ধ একজন মহিলা ছিল। সে রাইমার সাধারণ পোশাক ও সাজগোজ ওপর থেকে নিচ পর্যন্ত অত্যন্ত অবজ্ঞার নজরে দেখল এবং তাচ্ছিল্যের সুরে বাঁকা হেসে বলল, ও মাই গড, আরিয়ান, তোমার রুচি এত নিচে কবে থেকে নেমে গেল? এই অতি সাধারণ আর সস্তা দেখতে মেয়েটা কি তোমার কোম্পানির কোনো নতুন অ্যাসিস্ট্যান্ট নাকি? কথাটা শুনে আরিয়ানের চোয়াল রাগে শক্ত হয়ে গেল, কিন্তু সে কড়া ভাষায় কিছু বলার আগেই রাইমা অত্যন্ত মর্যাদা বজায় রেখে এবং শান্ত গলায় রিয়াকে উত্তর দিল, জানেন তো রিয়াজি, প্রায়শই অগভীর মানুষজন অন্যের জামাকাপড়ের দাম দেখে তার বিচার করার চেষ্টা করে, কিন্তু একজন মানুষের আসল মূল্য বোঝার জন্য বাইরের চোখের চাকচিক্য নয়, বরং মনের গভীরতা এবং শিক্ষার প্রয়োজন হয়। আপনি বাইরে থেকে তো দামি প্রসাধনী মেখে খুব সেজেগুজে আছেন। ইস, যদি আপনি আপনার ভেতরের চিন্তাভাবনাগুলোকেও একটু সুন্দর আর পরিমার্জিত করতে পারতেন। রাইমার এই কথায় পুরো টেবিল একদম নিস্তব্ধ হয়ে গেল। অপমানিত রিয়া রাগে গজগজ করতে করতে সেখান থেকে তৎক্ষণাৎ চলে গেল। আরিয়ান সেদিন খুব ভালোভাবে বুঝতে পেরেছিল যে এই মেয়েটি কাঁচের তৈরি সেই সস্তা টুকরো নয়, যা কেবল বাইরের চাকচিক্য দিয়ে মানুষকে আকর্ষণ করে, বরং সে হল এক খাঁটি হিরে, যা নিজের আলোয় অন্ধকারেও মানুষকে সঠিক পথ দেখায়। সেই চমৎকার ডিনারের সন্ধ্যার পর থেকেই আরিয়ান আর রাইমার মধ্যে নিয়মিত দেখা করার এক নতুন ও সুন্দর অধ্যায় শুরু হল। আরিয়ান, যে চাইলে কেবল এক ইশারায় আস্ত চার্টার্ড প্লেন কিনে নিতে পারত, সে রাইমার সাথে দেখা করার জন্য নিজের কোটি কোটি টাকার লাক্সারি গাড়িগুলো গ্যারেজেই ফেলে আসত।
সে ইচ্ছে করে একটা সাধারণ হলুদ ট্যাক্সি বা ভাড়া করা অটোতে চেপে রাইমার হাসপাতালের বাইরে ঘণ্টার পর ঘণ্টা তার ডিউটি শেষ হওয়ার জন্য অপেক্ষা করত। কখনো তারা হাসপাতালের সামনের ছোট ক্যান্টিনের সেই সাধারণ ফিল্টার কফি খেত, আবার কখনো কোনো শান্ত নিরিবিলি রাস্তায় একে অপরের হাত ধরে ঘণ্টার পর ঘণ্টা হাঁটত। রাইমা অত্যন্ত উৎসাহের সাথে তার নিত্যদিনের সার্জারি আর বাঁচিয়ে তোলা রোগীদের গল্প বলত, আর আরিয়ান কেবল তার চোখের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে সেই সব কথা শুনত। আরিয়ানের জীবনের এই প্রথমবার মনে হচ্ছিল যেই স্বার্থপর দুনিয়ায় কোনো মানুষ তোমার ব্যাংক ব্যালেন্স বা স্টেটাস ছাড়াও তোমাকে এতটা গুরুত্ব দিতে পারে, ভালোবাসতে পারে। আরিয়ানের মনের গভীরে লুকিয়ে থাকা সেই বহু পুরনো নীরবতা আর কষ্ট রাইমা যেন কিছু না শোনেই বুঝতে পারত। এভাবেই বেশ কয়েকটা মাস কেটে গেল এবং আরিয়ানের মনে এই বিশ্বাস দৃঢ় হয়ে গেল যে রাইমাই হল তার জীবনের সেই কাঙ্ক্ষিত শান্তি, যার খোঁজ সে গত কয়েক বছর ধরে পাগলের মতো করছিল। এক স্নিগ্ধ সন্ধ্যায় ডুবন্ত সূর্যের লালচে আলোর সামনে সমুদ্রের ধারে পাশাপাশি বসে আরিয়ান একদৃষ্টে রাইমার দিকে তাকাল। তার মনের ভেতর এক অদ্ভুত তোলপাড় চলছিল। সে কোনোভাবেই রায়নাকে নিজের আসল পরিচয়ে জানিয়ে তার এই অমূল্য সারল্য হারাতে চাইছিল না। আরিয়ান একটা দীর্ঘশ্বাস নিল এবং অত্যন্ত ধীর আবেগঘন গলায় বলল, রাইমা, আমার কাছে তোমাকে দেওয়ার মতো হীরের গহনা বা কোনো দামি উপহার নেই, আর না আছে তোমাকে শহর ঘোরানোর মতো খুব বড় ও বিলাসবহুল গাড়ি। আমার কাছে কেবল একটা স্বচ্ছ ও পরিষ্কার মন আছে, অতীতের কিছু পুরনো ক্ষত আছে, আর সারা জীবন প্রতিটি পদক্ষেপে তোমার সঙ্গ দেওয়ার একটা সত্যিকারের প্রতিশ্রুতি আছে। তুমি কি আমার মতো এক অত্যন্ত সাধারণ মানুষের জীবনের সবচেয়ে বিশেষ ও মূল্যবান অংশ হতে রাজি আছো? সমুদ্রের গর্জনের মাঝেও বাতাসে কিছুক্ষণের জন্য এক নিস্তব্ধতা ছেয়ে গেল। রাইমা কোনো উত্তর না দিয়ে সরাসরি আরিয়ানের চোখের দিকে তাকাল। তার সেই দৃষ্টিতে কোনো লোক দেখানো আবেগ বা ছলনা ছিল না, সেখানে কেবল এমন এক নির্ভরতা আর স্থিরতা ছিল যা পৃথিবীর যে কোনো ধনসম্পত্তির চেয়ে অনেক গুণ বড়। রাইমা মিষ্টি করে হাসতে হাসতে আরিয়ানের হাতটা নিজের হাতের মুঠোয় শক্ত করে ধরল এবং বলল, আরিয়ান, বড় বড় রাজপ্রাসাদ তো শুধু ইট, পাথর আর সিমেন্ট দিয়ে তৈরি হয়, কিন্তু একটা আসল ঘর তৈরি হয় দুটো মানুষের মনের শান্তি দিয়ে। আর আমি আমার জীবনের সবচেয়ে বড় শান্তি কেবল তোমার সাথেই খুঁজে পাই। আমার তোমার থেকে কোনো দামি উপহার বা গাড়ি চাই না, আমি সারা জীবনের জন্য শুধু তোমার এই পরিষ্কার মনটাই চাই। ঠিক সেই জাদুকরী মুহূর্তেই দুজন সারা জীবনের জন্য একে অপরকে আপন করে নেবার সিদ্ধান্ত নিল। এর ঠিক কয়েকদিন পরই কোনো রকম আড়ম্বর বা জাঁকজমক ছাড়া, কোনো দামি ইনভিটেশন কার্ড ছাড়া এবং কোনো বড় রিসেপশন পার্টি ছাড়াই দুজনে একটা ছোট্ট ছিমছাম মন্দিরে ভগবানকে সাক্ষী রেখে অত্যন্ত সহজ ও পবিত্রভাবে বিয়ে করে নিল। রাইমা অত্যন্ত আনন্দ ও গর্বের সাথে আরিয়ানের নামের মঙ্গলসূত্র নিজের গলায় পরে নিল। সে এই বিষয়ে সম্পূর্ণ বেখবর ছিল যে সে যে সাধারণ মানুষটির গলায় বড়মাল্য পরিয়েছে এবং যাকে সে নিজের স্বামী হিসাবে গ্রহণ করেছে, সে আসলে কোনো সাধারণ মানুষ নয়, বরং পুরো শহরের অর্থনীতির ভাগ্যবিধাতা। আরিয়ান নিজের আসল পরিচয় লুকিয়ে রেখেই রাইমার এই নিঃস্বার্থ ভালোবাসাকে জয় করেছিল। রাইমার সারা জীবন মনে হতো যে আরিয়ান এক সাধারণ, পরিশ্রমী চাকরিজীবী মানুষ, আর সে আরিয়ানের কোটি টাকার ব্যাংক ব্যালেন্সকে নয়, বরং তার সুন্দর মন ও সারল্যকেই ভালোবেসেছিল। হাসপাতালের বেড থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে ছাড়া পাওয়ার কয়েক সপ্তাহ পর স্নেহা ধীরে ধীরে নিজের স্বাভাবিক জীবনে ফিরে আসছিল। একদিন যখন সে তার ড্রয়ারে রাখা পুরনো কাগজপত্র আর হাসপাতালের ডিসচার্জ ফাইলগুলো ঘাঁটছিল, তখন হঠাৎ করেই তার নজর একটা লুকিয়ে থাকা পেমেন্ট বিলের উপর পড়ল। সেখানে কোনো নাম প্রকাশে অনিচ্ছুক গুপ্ত ট্রাস্টের নাম লেখা ছিল না, বরং যে ব্যক্তি পুরো টাকাটা মিটিয়েছে তার স্পষ্ট সই করা ছিল। সেই সইটা স্নেহা নিজের জীবনের চেয়েও বেশি ভালো করে চিনত। এটা আর কারোর নয়, স্বয়ং আরিয়ানের সই ছিল। স্নেহা এক নিমেষে বুঝতে পারল যে দেবদূতরূপী মানুষটি নিঃস্বার্থভাবে লাখ লাখ টাকা খরচ করে তাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে, সে অন্য কেউ নয়, সেই আরিয়ানই, যাকে সে একদিন সামান্য কিছু টাকার অহংকারে প্রত্যাখ্যান করে অপমান করেছিল। সেই অসীম দয়া এবং নিজের চরম অপরাধবোধের ভারে স্নেহা হাউ হাউ করে কেঁদে ভেঙে পড়ল। সে তড়িঘড়ি করে তার পুরনো ডায়েরির পাতা উল্টে আরিয়ানের অনেক আগের নাম্বারটা বের করল এবং কাপা কাপা হাতে তাকে কল করল। ফোনের অন্যদিক থেকে একটা ভারী, শান্ত ও গম্ভীর আওয়াজ ভেসে এলো। হ্যালো। স্নেহার চোখ থেকে তখন অঝরে জল পড়ছিল।
সে গলা পরিষ্কার করে বলল, আরিয়ান, আমি স্নেহা বলছি। আমি আজ জানতে পেরেছি যে তুমি আমার চিকিৎসার ওই বিশাল অঙ্কের সব টাকা দিয়েছ। প্লিজ আরিয়ান, আমরা কি শেষবারের মতো আর মাত্র একবার দেখা করতে পারি? শুধু একবারের জন্যে, ওই পুরনো পাড়ার করিম চাচার চায়ের দোকানে। ফোনের ওপাশে বেশ কিছুক্ষণের জন্য এক গভীর ও ভারী নীরবতা বিরাজ করল। তারপর আরিয়ান কোনো আবেগ প্রকাশ না করে শুধু এটুকু বলল, ঠিক আছে, আসব। সময়টা ছিল বিকেল গড়িয়ে সন্ধ্যা। করিম চাচার সেই পুরনো চায়ের দোকানটা আজও ঠিক আগের মতোই ছিল। সেই একই ভাঙাচোরা পুরনো কাঠের বেঞ্চ আর সেই ফুটন্ত আদা চায়ের পরিচিত সুগন্ধ। একটা সময় ছিল যখন ঠিক এই জায়গাতেই বসে আরিয়ান আর স্নেহা তাদের ভবিষ্যৎ জীবনের সবচেয়ে সুন্দর ও রঙিন স্বপ্নগুলো বুনেছিল। স্নেহা সেখানে আগে থেকেই পৌঁছে অপেক্ষা করছিল। তার মুখে এখন আর সেই বড়লোকই পুরনো অহংকারের লেশমাত্র ছিল না। সেখানে কেবল ছিল এক হেরে যাওয়া ও বিধ্বস্ত জীবনের চরম ক্লান্তি। ঠিক তখনই একটা অত্যন্ত দামি কিন্তু খুব সাধারণ রঙের সেডান গাড়ি এসে দোকানের সামনে দাঁড়াল। আরিয়ান দরজা খুলে বাইরে বেরোল। তার পরনে সাধারণ জামাকাপড়, কিন্তু তার চোখে মুখে এমন এক আভিজাত্য ও প্রতিপত্তি খেলা করছিল যা কেবল ৫০০ কোটির সাম্রাজ্যের মালিকানার জন্য নয়, বরং এক অত্যন্ত পরিষ্কার ও সৎ বিবেক থেকে আসে। আরিয়ান ধীর পায়ে এগিয়ে এসে স্নেহার সামনের ফাঁকা বেঞ্চটাতে বসল। করিম চাচা তাদের দেখে কিছু না বলেই অভ্যাসবশত দুটো কাটিং চা তাদের দুজনের সামনে টেবিলে রেখে দিলেন। স্নেহা গরম চায়ের ভাঁড়টাকে নিজের হাতে শক্ত করে ধরে রেখেছিল। তার চোখ থেকে অনবরত জল পড়ে চায়ের মধ্যে মিশে যাচ্ছিল। সে অনেক কষ্টে নিজের ভেতরে সাহস জুটিয়ে কাঁপা গলায় বলল, তুমি এতগুলো টাকা খরচ করে আমার চিকিৎসার বিল কেন দিলে আরিয়ান? আমি তো তোমার সাথে এত জঘন্য আর খারাপ ব্যবহার করেছিলাম। তুমি আমাকে আমার ওই করুণ অবস্থায় কেন তিল করে মরতে দিলে না? আরিয়ান গরম চায়ে একটা ছোট চুমুক দিল। তার চেহারায় বিন্দুমাত্র রাগ বা ক্ষোভ ছিল না। সে একেবারে শান্ত দিঘির মতো ছিল। সে স্নেহার অপরাধী চোখের দিকে সরাসরি তাকাল এবং অত্যন্ত গভীর ও পরিণত স্বরে বলল, তার একটাই কারণ স্নেহা, আমি শত চেষ্টা করেও কখনো তোমার মতো অমানুষ হতে পারিনি। তুমি আমাকে সেদিন মলে ছেড়ে যাওয়ার সময় কেবল আমার ব্যাংক ব্যালেন্স আর যোগ্যতা দেখেছিলে, আর আমি হাসপাতালে তোমার জীবন বাঁচানোর সময় কেবল নিজের ভেতরের মানবতাটুকুকে দেখেছি। আমিও যদি তোমার মতো করে টাকাকেই সবকিছুর ওপরে জায়গা দিতাম, তাহলে ওই স্বার্থপর বিক্রম আর আমার মধ্যে আদৌ কি তফাৎ থাকত বলো? কথাগুলো শুনে স্নেহা দুকড়ে কেঁদে উঠল। আমাকে তুমি মাফ করে দাও আরিয়ান। আমি সত্যি অনেক বড় বোকা আর লোভী ছিলাম। ওই টাকার সোনার খাঁচা আমাকে পুরোপুরি অন্ধ করে দিয়েছিল। ইস যদি আমি কোনোভাবে আমার জীবনের ওই 4টে বছর আবার ফিরিয়ে আনতে পারতাম। যদি আমি সেদিন মলের মেঝেতে ওই চকলেটের বাক্সটা মাটিতে পড়তে না দিতাম। আমরা কি আবার সবকিছু ভুলে আগের মতো নতুন করে শুরু করতে পারি না আরিয়ান? আরিয়ানের গম্ভীর মুখে একটা হালকা কিন্তু খুব বেদনাময় আর স্মিত হাসি ফুটে উঠল। সে তার হাতের চায়ের ভাঁড়টা সাবধানে টেবিলে আবার রেখে দিল। তোমার কি আজও মনে আছে স্নেহা, যখন আমরা অনেক বছর আগে এখানে আসতাম, তখন তুমি সবসময় বলতে যে করিম চাচার হাতের এই চায়ের স্বাদ বছরের পর বছর ধরে কখনো বদলায় না? আরিয়ান অত্যন্ত শান্ত গলায় বলল। স্নেহা কাঁদতে কাঁদতেই হ্যাঁ সূচক মাথা নাড়ল। দেখো, চায়ের স্বাদ তো আজও একদম একই আছে স্নেহা। আরিয়ান নিজের বসার জায়গা থেকে ধীরে ধীরে উঠতে উঠতে বলল, কিন্তু তা পান করার উল্টো দিকের মানুষগুলো আজ পুরোপুরি বদলে গেছে। একবার ছিঁড়ে যাওয়া সুতো যদি অনেক চেষ্টায় জুড়েও যায়, তবে তাতে চিরকালের জন্য একটা গিঁট পড়েই যায়। আমার অন্ধকার জীবনে এখন অন্য কারোর আলোর সকাল এসে গেছে। সেই মানুষটা আমাকে তখন নিজের করে আপন করে নিয়েছিল, যখন আমার পকেট সম্পূর্ণ শূন্য ছিল। আমার ব্যাংক ব্যালেন্সের হিসাব সে রাখেনি। আরিয়ান পকেট থেকে টাকা বের করে করিম চাচাকে চায়ের দাম মেটাল এবং ঘুরে শেষবারের মতো স্নেহার দিকে তাকাল। আজকের পর এটাই আমাদের শেষ দেখা ছিল স্নেহা। তুমি একদিন আমাকে চরম কষ্ট দিয়েছিলে, আর আমি তার বদলে তোমাকে এক নতুন জীবন দিয়েছি। আমাদের সমস্ত হিসেব আজ এখানেই সমান হয়ে গেল। নিজের বাকি জীবনের খেয়াল রেখো। আরিয়ান আর এক মুহূর্তও না দাঁড়িয়ে সোজা নিজের গাড়িতে গিয়ে বসল এবং চিরদিনের জন্য স্নেহার চোখের আড়াল হয়ে অনেক দূরে চলে গেল। স্নেহা ওই কাঠের বেঞ্চে একা স্থানুর মতো বসেই রইল, তার দুই হাতে ধরা সেই ঠান্ডা হতে থাকা চায়ের ভাঁড়টা নিয়ে। আজ কোনো ধন সম্পত্তি বা টাকার জয় হয়নি, জয় হয়েছিল এক শুদ্ধ বিবেকের।
আর স্নেহা সারা জীবনের জন্য তার সেই মারাত্মক ভুলের এক পাহাড় প্রমাণ বোঝা পেয়ে গিয়েছিল, যা সে হাজার চেষ্টা করলেও কখনোই আর শুধরাতে পারবে না। সময় স্রোতের মতো বয়ে চলে, সে কারোর জন্য এক সেকেন্ডও থামে না, আর কর্ম ঠিক তার প্রতিফল দেওয়ার পথ খুঁজে নেয়। বিক্রমের সেই অন্ধ অহংকারী একদিন তার জীবনের সবচেয়ে বড় পতনের কারণ ও দুর্বলতা হয়ে দাঁড়াল। তার জালিয়াতির কারণে তার কোম্পানি পুরোপুরি ডুবে গেল, ব্যাংক তার সমস্ত সম্পত্তি আর বাংলো নিলাম করে দিল। সে আক্ষরিক অর্থেই রাস্তায় এসে পড়ল। পুরো শহরে এখন কেবল একজনই ক্ষমতাবান মানুষ ছিল যে তাদের এই চূড়ান্ত ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারত। শহরের সবচেয়ে বড় এবং প্রভাবশালী ৫০০ কোটির কর্পোরেট সাম্রাজ্য এএস এন্টারপ্রাইজের মালিক স্বয়ং আরিয়ান। বিক্রম আর স্নেহা ততদিনে খুব ভালোভাবে জেনে গিয়েছিল যে আরিয়ানকে তারা একদিন পথের জঞ্জাল ভেবে অপমান করেছিল, আজ সে এই শহরের কর্পোরেট দুনিয়ার সবচেয়ে বড় নাম। নিজেদের বাকি থাকা আত্মসম্মানটুকু পুরোপুরি বিসর্জন দিয়ে দুজনে জেনে শুনেই আরিয়ানের আকাশছোঁয়া বিলাসবহুল হেড অফিসের বাইরে ঘণ্টার পর ঘণ্টা ভিখারির মতো দাঁড়িয়েছিল। অবশেষে পিয়ন এসে তাদের ভেতরে ডাকল। বিশাল কেবিনের সামনে একটা সুসজ্জিত বড় চেয়ারে আরিয়ান বসেছিল। তার গায়ে ছিল কালো রঙের অত্যন্ত দামি ইতালিয়ান স্যুট, আর চোখে মুখে ছিল এক বরফ শীতল অপ্রতিরোধ্য শান্ত ভাব। বিক্রম গুটি গুটি পায়ে এগিয়ে গেল। তার সমস্ত পুরনো দাম্ভিকতা আর অহংকার আজ ধুলোয় মিশে একাকার হয়ে গিয়েছিল। সে কোনো উপায় না দেখে আরিয়ানের সামনে হাত জোড় করে ফেলল। আরিয়ান, আরিয়ান স্যার, আপনি দয়া করে আমাদের মাফ করে দিন। আমি সব হারিয়ে পুরোপুরি বরবাদ হয়ে গেছি। দয়া করে আপনার এই বিশাল কোম্পানিতে আমাদের দুজনকেই যে কোনো একটা ছোটখাটো পদের চাকরি দিয়ে দিন। অন্তত আমাদের বেঁচে থাকার জন্য এই চাকরির ভিক্ষাটা দিন। স্নেহা তার পাশে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে করুণ সুরে বলল, হ্যাঁ আরিয়ান, আমরা আজ খুব বড় বিপদের সম্মুখীন হয়েছি। তোমার সেই পুরনো স্নেহার কথা ভেবেই অন্তত আমাদের একটু সাহায্য করো। সুবিশাল ঘরটিতে এক অদ্ভুত ভারী নিস্তব্ধতা ছেয়ে গেল। আরিয়ান তার রিভলভিং চেয়ার থেকে উঠল। সে ধীরে ধীরে অত্যন্ত রাজকীয় ভঙ্গিতে হেঁটে বিক্রমের কাছে এলো। আরিয়ান অত্যন্ত শান্ত কিন্তু তীরের মতো বিঁধে যাওয়ার মতো গলায় বলল, ডেলিভারি বয় থেকে আজ সোজা স্যার। সময় খুব তাড়াতাড়ি আপনাকে আপনার আসল যোগ্যতাটা আয়নায় দেখিয়ে দিল, তাই না বিক্রম সাহেব? আমি চাইলে আজ আপনাদের দুজনকেই সিকিউরিটি ডেকে এখান থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিতে পারতাম, ঠিক যেমনটা আপনারা সেদিন ভরা মলে আমার সাথে করেছিলেন। তবে আমি তা করব না। আমার জীবন থেকে চিরতরে চলে যাওয়ার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। স্নেহা, আপনাদের বলা হয়ে থাকলে এবার আপনারা আসতে পারেন। বিক্রম আর স্নেহা চরম অপমানে মাথা নিচু করে ভিজিটিং কার্ডটা হাতে নিয়ে ওই কেবিন থেকে নিঃশব্দে বেরিয়ে গেল। বাইরের রাস্তায় এসে তারা ঘাড় উঁচু করে সেই মেঘ ছোঁয়া এএস এন্টারপ্রাইজের ইমারতটির দিকে তাকাল। আজ তাদের কাছে সেই ৫০০ কোটির ইমারতের চেয়েও আরিয়ানের সেই অমলিন আর পরিষ্কার বিবেকটাকে আরও অনেক বেশি উঁচু আর ধরা ছোঁয়ার বাইরে বলে মনে হচ্ছিল। ঠিক তার পরের দিন শহরের সবচেয়ে বড় এবং বিলাসবহুল অডিটোরিয়ামে এক অত্যন্ত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। নবনির্মিত ফাউন্ডেশন, যা কিনা দেশের সবচেয়ে বড় এবং আলোচিত চ্যারিটি প্রজেক্ট হিসেবে গড়ে উঠেছিল, আজ তার আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা ছিল। বিক্রমও নিজের শেষ সম্বলটুকু নিয়ে সেখানে এই ক্ষীণ আশায় উপস্থিত হয়েছিল যে হয়তো সে এখানকার উপস্থিত বড় বড় লোকেদের থেকে কোনো বড় কন্ট্রাক্ট পেয়ে যাবে আর তার ডুবন্ত কোম্পানিকে আবার বাঁচিয়ে তুলবে। স্নেহাও সেখানে তার পার্টনার হয়ে পৌঁছেছিল, কারণ তার মনে হয়েছিল যে সমাজের চোখে নিজের হারানো প্রতিপত্তি ফিরে পাওয়ার এটাই হয়তো তাদের শেষ সুযোগ। বিশাল অডিটোরিয়াম দর্শকে কানায় কানায় পূর্ণ ছিল। মূল মঞ্চে শহরের মেয়র, মন্ত্রী আর নামিদামি ব্যবসায়ীরা বসেছিলেন। বিক্রম নিজের প্রজেক্টের ফাইল বুকে আঁকড়ে সামনের সারিতে বসেছিল। সে অধীর আগ্রহে অপেক্ষা করছিল যে কখন নবদিগন্ত ফাউন্ডেশনের সেই মহান এবং গুপ্ত ট্রাস্টির নাম প্রকাশ্যে ঘোষণা করা হবে। সেই একই অডিটোরিয়ামে সাধারণ দর্শকের মাঝে পেছনের সারির একটা চেয়ারে রাইমাও বসেছিল। রাইমা কেবল এতটুকুই জানত যে তার সাধারণ স্বামী আরিয়ান আজ কোনো এক বড় চ্যারিটেবল হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে তাকে নিজের সাথে নিয়ে এসেছে। সে তার সেই স্বভাবসিদ্ধ সারল্য নিয়ে একটা অত্যন্ত সাধারণ কিন্তু সুন্দর সুতির শাড়ি পরে আরিয়ানের জন্য অপেক্ষা করছিল, যে তাকে কিছুক্ষণ আগেই অফিসের একটা জরুরি কাজ আছে বলে ব্যাকস্টেজে চলে গিয়েছিল। ঠিক তখনই মূল স্টেজের মাইকে সঞ্চালকের একটা ভারী গলা গমগম করে উঠল,
উপস্থিত ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ, এবার আমরা পরম শ্রদ্ধার সাথে স্টেজে ডেকে নিতে চাইব সেই মহান ব্যক্তিত্বকে, যিনি আজ সমাজ সেবার মতো মহৎ কাজের জন্য নিজের তিল তিল করে গড়ে তোলা ৫০০ কোটির পুরো সাম্রাজ্য এক কথায় দান করে দিয়েছেন এবং এই নবদিগন্ত ফাউন্ডেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। প্লিজ ওয়েলকাম দ্য ফাউন্ডার, দ্য ভিশনারি, মিস্টার আরিয়ান মুখার্জি। আরিয়ান কালো রঙের একটি পরিপাটি দামি স্যুটে পুরোপুরি আত্মবিশ্বাসের সাথে স্টেজে প্রবেশ করতেই গোটা হল ঘর জুড়ে করতালির শব্দ ফেটে পড়ল। তাকে দেখামাত্রই বিক্রমের হাত থেকে তার সাধের ফাইলটা ধপাস করে নিচে মাটিতে পড়ে গেল, আর স্নেহার শ্বাস যেন বিস্ময়ে গলাটেই আটকে গেল। কিন্তু সেই পুরো হলে উপস্থিত হাজার হাজার মানুষের মধ্যে যে সবচেয়ে বেশি অবাক হয়েছিল সে ছিল রাইমা। রাইমা তার বসার চেয়ার থেকে ধীরে ধীরে অবিশ্বাসের ঘোরে উঠে দাঁড়াল। তার চোখ দুটো যেন ছানা বড়া হয়ে গেল। উত্তেজনায় তার বুক জোর জোরে ধড়ফড় করছিল। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না যে সাধারণ মানুষটার সাথে সে একটা ছোট্ট ছিমছাম সংসার পেতেছিল, সে আজ গোটা শহরের অর্থনীতির ভাগ্য বিধাতা হয়ে ওই বিশাল মঞ্চে বীর দর্পে দাঁড়িয়েছিল। রাইমার চোখে পরম বিস্ময়ের পাশাপাশি এক অদ্ভুত এবং বিশাল গর্বও ছিল যে তার স্বামী মনের দিক থেকে এতটা মহান। উদ্বোধনী ভাষণ শেষ করে স্টেজ থেকে নেমেই আরিয়ান সমস্ত ভিআইপিদের এড়িয়ে সবার প্রথমে সোজা রাইমার কাছে পৌঁছল। রাইমার চোখে তখন স্বামীর জন্য গর্ব ছিল, কিন্তু আবেগে তার চোখ দুটো ভিজেও ছিল। সে আস্তে করে কাঁপা কাঁপা গলায় স্বামীকে জিজ্ঞেস করল, তুমি আমার সাথে এতদিন এত বড় একটা কথা লুকিয়ে মিথ্যে কেন বললে আরিয়ান? তুমি এত বড় মাপের মানুষ, এত বড় লোক, এই সত্যি কথাটা তুমি আমাকে বিয়ের আগে বা পরে কখনো জানতে কেন দাওনি? আরিয়ান রাইমার ২ হাত নিজের হাতের মুঠোয় শক্ত করে ধরে অত্যন্ত সহজ ও মিষ্টি হেসে উত্তর দিল, রাইমা, এই গোটা দুনিয়া কেবল আরিয়ানের ব্যাংক ব্যালেন্স আর টাকার সাথে হাত মেলাতে চাইত, কিন্তু আমার জীবনে এমন একজন সত্যিকারের মানুষের দরকার ছিল যে কোনো স্বার্থ ছাড়া কেবল আরিয়ান নামক মানুষটাকে ভালোবাসবে। তুমি আমাকে তখন নিজের জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছ যখন তোমার মনে হয়েছিল যে আমার কাছে এই দুনিয়াকে দেওয়ার মতো কিচ্ছু নেই। আর আমার জীবনের সবচেয়ে বড় সত্যিটা তো এটাই রাইমা, যে আমি আমার দুনিয়ার আসল ধনসম্পত্তি তোমার ভালোবাসার রূপেই পেয়েছি। কথাটা শুনে রাইমা আর নিজেকে সামলাতে পারল না। সে কেঁদে হেসে দিল। তার মনের ভেতরের সমস্ত জমিয়ে রাখা অভিযোগ ওই একটা সুন্দর হাসিতেই চিরকালের জন্য ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। সে সেদিন খুব ভালো করে বুঝতে পারল যে আরিয়ানের আসল সম্পদ তার কয়েকশো কোটির ব্যাংক ব্যালেন্স নয়, বরং তার বুকের ভেতর লুকিয়ে থাকা ওই সোনার মতো খাঁটি হৃদয়টা। ঠিক সেই আনন্দের মুহূর্তেই মানুষের ভিড় ঠেলে স্নেহা কাঁদতে কাঁদতে আরিয়ানের কাছে এসে দাঁড়াল। তার মুখের মেকআপ তো আজও আগের মতোই খুব দামি ছিল, কিন্তু তার ভেতরের অহংকারী আত্মা পুরোপুরি ভেঙে গুড়িয়ে পড়েছিল। সে সবার সামনে আরিয়ানের পায়ে পড়ে গেল আর অঝরে কাঁদতে কাঁদতে মিনতি করতে লাগল, আরিয়ান প্লিজ, আমাকে তুমি আরেকবার মাফ করে দাও। আমি তখন বিক্রমের ওই লোক দেখানো বড়লোকি হাবভাবকে জীবনের আসল সত্যি বলে ভেবে নিয়েছিলাম, আর তোমার মতো একজন সৎ মানুষের সারল্যকে তোমার দারিদ্র্য ভেবে চূড়ান্ত ভুল করেছিলাম। আমাকে আর শুধু একটা সুযোগ দাও আরিয়ান, আমি কথা দিচ্ছি আমি আমাদের সম্পর্কটা আবার সব ঠিক করে দেব। আরিয়ান অত্যন্ত শান্তভাবে স্নেহার হাত ধরে তাকে মাটি থেকে দাঁড় করাল, কিন্তু আরিয়ানের ওই হাতগুলোতে এখন স্নেহার জন্য আর সেই পুরনো স্পর্শ বা অনুভূতির কোনো লেশমাত্র অবশিষ্ট ছিল না। আরিয়ান অত্যন্ত শান্তি আর এক গভীর স্থিরতার সাথে স্নেহার চোখের দিকে তাকিয়ে বলল, স্নেহা, আমি তোমাকে তো ঠিক সেদিনই পুরোপুরি মাফ করে দিয়েছিলাম, যেদিন তুমি মলে আমাকে অপমান করে আমার সঙ্গ ছেড়েছিলে। কারণ তুমি আমার জীবন থেকে চলে যাবার পরেই আমি এই বাস্তবটা বুঝতে পেরেছিলাম যে সত্যিকারের ভালোবাসা কখনো কারোর কাছে ভিক্ষে করলে পাওয়া যায় না, বরং সঠিক মানুষের দেখা পেলে সেটা এমনিই পাওয়া যায়। তুমি আজও কেবল আমার আজকের এই সাফল্য আর টাকাটাই দেখছ, আমার সেই কঠিন লড়াই আর সংগ্রামটা তুমি দেখতে পাচ্ছ না, যা আমি একাকী এই দীর্ঘ বছর ধরে পার করেছি। আমাদের দুজনের যাওয়ার পথ এবার চিরকালের জন্য একে অপরের থেকে আলাদা। এরপর আরিয়ান সেখানে উপস্থিত মিডিয়ার ক্যামেরার দিকে এবং অডিটোরিয়ামের সমস্ত দর্শকদের দিকে তাকিয়ে তার জীবনের সবচেয়ে বড় শিক্ষাটি দিয়ে কথা শেষ করল। জীবনে যদি কোনোদিন কেউ আপনাকে অযোগ্য বা গরিব বলে মাঝপথে ছেড়ে চলে যায়, তবে তাকে কখনো রাগ বা ঘৃণা দিয়ে নয়,
বরং নিজের জীবনে সফল হয়ে নিজের যোগ্যতা দিয়ে তাকে উপযুক্ত জবাব দিন। সবসময় মনে রাখবেন, একটা হিরে যতক্ষণ পর্যন্ত রাস্তার জঞ্জালের মধ্যে পড়ে থাকে ততক্ষণ সাধারণ মানুষ তাকে একটা মূল্যহীন পাথরই ভাবে, কিন্তু যখন তাকে ঘষে মেজে খোদাই করা হয় তখন এই গোটা দুনিয়া তার আসল মূল্য নির্ধারণ করে। মনের মধ্যে কারোর জন্য ঘৃণা বা ক্ষোভ পুষে রাখবেন না, বরং তাকে ক্ষমা করে দিয়ে নিজেকে চিরকালের জন্য স্বাধীন করে নিন।